তাদের রাজনীতি নিষিদ্ধ না করা, কিন্তু শুধুমাত্র 3টা নির্বাচন তারা করতে পারবে না, জাতীয় নির্বাচন। একটা তওবা কমিশন করতে হবে। এই তওবা কমিশনে গিয়ে এরা সবাই গিয়ে মাফ চাইবে হেফাজতের হুজুরদের কাছে, যারা গুম, খুন, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ, এরপরে হচ্ছে রাতের ভোট করা, অনির্বাচিত সংসদকে প্রশাসনিকভাবে সহযোগিতা করা, এই রকম 5-6টা ক্রাইম যার সাথে যারা সরাসরি জড়িত ছিল তাদেরকে আপনি বিচার করবেন। হিটলারের দলের নাম ছিল কিন্তু আপনার জার্মান ওয়ার্কার্স পার্টি ছিল। এখন আপনি যদি প্রশ্ন করেন যে ভাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার তো লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তো এখন এটা কি শুধু হিটলারই হত্যা করেছে, না হিটলারের পুরো দলও এর সাথে জড়িত ছিল? শুধু হিটলারের দল ছিল, না হিটলার পুরো রাষ্ট্র কাঠামোকেও ব্যবহার করেছে? আমরা যারা আইনের ছাত্র ছিলাম, আইকম্যান লজিক বলে একটা কথা আছে। আইকম্যান খুব বিখ্যাত আপনার নাৎসি কমান্ডার ছিল হিটলারের। তাকে আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে আসছিল 60-এর না 70-এর দশকে, আপনার এনে ইসরায়েলে বিচার করেছে। তো বিচারে আইকম্যান ডিফেন্স বলে একটা কথা আছে, যাতে লয়ের বইতে আমরা পড়েছি, যে আইকম্যান বলেছে যে দেখেন, আমি তো একটা ক্ষুদ্র কর্মচারী ছিলাম, আমি ওখানে গার্ডের কাজ করেছি, আমার নিরাপত্তার দায়িত্ব ছিল, অতএব আশউইটজে অথবা ওই যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদিদেরকে পুড়িয়ে মারা হয়েছে, সিদ্ধ করে মারা হয়েছে, বলে ওটা তো আমাদের হুকুমে করতে হয়েছে, হিটলার হুকুম দিয়েছে, আমরা এটা দায়িত্ব পালন করেছি। এখন প্রশ্ন হচ্ছে, হুকুম দিলে আপনি এরকম লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলবেন আর এই ডিফেন্স দিয়ে আপনি মুক্তি পাবেন, এই ডিফেন্সগুলো নিয়ে যারা কথা বলছে যে ভাই আওয়ামী লীগের সবাই কি খারাপ, আওয়ামী লীগ কি তো হাসিনার অনুগত ছিল, যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে অনেক আমলা আছে কিছু, যারা আমাদের সাথে কথাবার্তা বলে বিভিন্ন সময়, সশস্ত্র বাহিনীতে আছে, সচিবালয় আছে, তারা বলবার চেষ্টা করে ভাই আমরা তো শুধু চাকরি করেছি, তো চাকরি করার পরে আবার চেক নিছেন কেন, বেতনের বাইরেও তো বড় বড় চেক নিচ্ছেন, চাকরি করার পরে আবার পূর্বাচলে প্লট নিলেন কেন, চাকরি করার পরেও আপনি এত অল্প বেতনের চাকরি করেন, আপনার ছেলেমেয়েরা বিদেশে পড়ে কীভাবে, টাকা পয়সা আসছে কোত্থেকে? তো প্রশ্ন হচ্ছে, এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নগুলো হচ্ছে ওই ইহুদি জায়নিস্ট আইকম্যান ডিফেন্সের মতো, যে একটা ফ্যাসিস্ট কার্টেল যার নেতৃত্বে গত 16 বছর বাংলাদেশ রাষ্ট্রকে স্বাধীনতা পূর্ব অবস্থায় ফিরায় নিয়ে গেছে। 70 সালে পাকিস্তানের মিলিটারি জান্তার অধীনেও একটা ফেয়ার ইলেকশন হয়েছে, যে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ প্রশ্ন তোলে নাই, নির্বাচনের আগেও বলে নাই, ভাসানীও বলে নাই, শেখ মুজিবও বলে নাই যে এই পাকিস্তানি মিলিটারি জান্তার অধীনে আমরা নির্বাচনে যাব না, কারণ নির্বাচন ফেয়ার হবে না। এই আমলে, বাংলাদেশিদের আমলে, শেখ পরিবারের নেতৃত্বে একটা ফেয়ার নির্বাচন হয় নাই। তাহলে 2024 সালের যে নির্বাচন, এইটা কি 70 সালের নির্বাচনের আগে গেলাম না পরে গেলাম? আমরা তো 53 বছর পিছিয়ে গেছি। তাহলে যেই পরিবারটা, যেই দলটা একটা জাতিকে তার স্বপ্নের প্রত্যেকটা আকাঙ্ক্ষাকে ভেঙে দিয়েছে, খান করে দিয়েছে, তার পতনের পরে তার প্রতি এই ক্ষুদ্র মায়া দেখানো মানে হচ্ছে বাংলাদেশে এখনও গণমাধ্যম, সুশীলরা দিল্লির রাজনীতি করছে, তারা এখনও মনস্তত্ত্বে স্বাধীন না, তারা এখনও মনস্তত্ত্বে লাল পতাকার সবুজ পতাকাটাকে ধারণ করেন না, তারা এখনও আমার হাজার হাজার লক্ষ লক্ষ শহীদদেরকে ধারণ করেন না, তারা 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করেন না। বাংলাদেশে আগামীতে কাজ করতে চাইলে, রাজনীতি করতে চাইলে 71 এবং 24কে একসাথে ধারণ করে করতে হবে, একটাকে বাদ দিয়ে আরেকটা করা যাবে না। 71-এর ব্যবসা যেভাবে গ্রহণযোগ্য হয় নাই, মাঠে মারা গেছে, 24 নিয়েও যদি কেউ এক্সক্লুসিভ ব্যবসা করার চেষ্টা করে এটাও খাটবে না। অতএব লাল সবুজের পতাকার যে কম্বিনেশন, এটা হচ্ছে 71 আর 24-এর রঙের কম্বিনেশন, রক্তের রঙের কম্বিনেশন। 71-এর শহীদদের রক্ত আর 24-এর শহীদদের রক্তের রং একই রং ছিল। 71-এর যারা আহত মুক্তিযোদ্ধারা যে কষ্ট পেয়েছেন, 24-এর আহত প্রতিবন্ধীরাও একই কষ্ট পাচ্ছেন, সবার কষ্টের রং একরকম। অতএব সেই বাস্তবতায় আমরা প্রস্তাব করেছি যে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে, জাতীয় পার্টি এবং 14 দলের ব্যাপারে একটা ঐক্যমতের গণতদন্ত কমিশন হওয়া দরকার, যারা পাবলিকলি মতামত নেবেন যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে। এবং আমরা আমাদের বিবেচনায় দেখেছি যে 6-7টা অপশন হইতে পারে, আমরা এই দলটাকে কি করব। কারণ এই দলটা শুধুমাত্র একটা ফ্যামিলি না, তার একটা বিশাল একটা থাগিস অর্গানাইজেশন, একটা মাফিয়া অর্গানাইজেশন, তার লক্ষ লক্ষ মুরিদ আছে এই মাজারের। শেখ পরিবারের যে মাজার, এই মাজারে লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ আছে। এখন আমি কোটি কোটি মুরিদকে কী করবো? নাই করে দেবো, গ্যাস চেম্বারে পাঠিয়ে দেবো হিটলারের মতো? এটা তো সলিউশন না, কারণ তারা এই দেশের নাগরিক, এই সমাজে তারা বাস করে। এই জন্য আমরা গণতদন্ত কমিশনের কথা বলেছি। গণতদন্ত কমিশন রাজনৈতিক দল, অংশীজন, পেশাজীবী, বুদ্ধিজীবী, ছাত্র, সকল নাগরিকের মতামত নেবে যে আওয়ামী লীগ, জাতীয় পার্টির ব্যাপারে আমরা কি করব।
এই মতামতে একটা মত আসতে পারে, যেমন ধরেন নাৎসিদের পরে যেটা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে এবং ইটালিতে এবং স্পেনে ফ্রাঙ্কো, তারপরে হিটলার, মুসোলিনির সব কিছুকে বাতিল করে দেওয়া হয়েছে, নাই করে দেওয়া হয়েছে, আইন করে দেওয়া হয়েছে, তাদের চর্চিত শব্দগুলো পর্যন্ত নাই করে দেওয়া হয়েছে। এই শব্দগুলো কেউ বলতে পারবে না, লিখতে পারবে না, কোনো গল্পে, উপন্যাসে, কবিতাতে এই কথাগুলো থাকতে পারবে না। হলোকস্ট ডিনায়াল অ্যাক্ট আছে। আমরা কি এই ফর্মে যাব? এই ফর্মের সমালোচনা হচ্ছে যে 1945 সালের বাস্তবতা থেকে পৃথিবী 2025 সালে অনেক এগিয়ে গেছে। মানবাধিকারের ধারণা, রাজনৈতিক অধিকারের ধারণা, মতামত প্রকাশের ধারণা অনেক ইমপ্রুভ করেছে। তাহলে সেই বাস্তবতায় আমরা এই মতামত এখনও ধারণ করব কি না। দ্বিতীয় হতে পারে যে আমরা দক্ষিণ আফ্রিকার মডেলে আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেস যেতে পারি, যে আমরা কিছু অপরাধ এবং কিছু অপরাধীর বিচার করব। ধরেন যারা লুটপাট করেছে, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, তার বিচার হবে। যারা গুম, খুন, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ, এরপরে হচ্ছে রাতের ভোট করা, অনির্বাচিত সংসদকে প্রশাসনিকভাবে সহযোগিতা করা, এই রকম 5-6টা ক্রাইম যার সাথে যারা সরাসরি জড়িত ছিল তাদেরকে আপনি বিচার করবেন। বিচার করে বাকিদেরকে একটা জেনারেল অ্যামনেস্টি, একটা সাধারণ ক্ষমার আওতায় আনতে হবে, যেটাকে আমি বলছি একটা তওবা কমিশন করতে হবে। এই তওবা কমিশনে গিয়ে এরা সবাই গিয়ে মাফ চাইবে হেফাজতের হুজুরদের কাছে। এদেরকে একটা ভৎসনা করা হবে, তিরস্কার করে সাধারণ জীবনযাপনে ফেরত দিয়ে দেওয়া হবে। তৃতীয় হতে পারে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আপনার বিচার চলছে ব্যক্তিদের। এই ব্যক্তিদের বিচারের পাশাপাশি এই ব্যক্তিরা যে সকল পদ হোল্ড করতেন, ওই পদ এবং ওই দলের ব্যাপারে তারা মতামত চাইতে পারে যে এই দলটার কি হবে। তখন আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে তারা একটা মত দিলে সেটা সরকার বিবেচনা নিতে পারে। সরকার অফিসিয়ালি অ্যাটর্নি জেনারেলের কাছে মতামত চাইতে পারে। অ্যাটর্নি জেনারেল এবং যেটা করতে পারে অ্যামিকাস কিউরি যাদেরকে বলে, বিজ্ঞ আইনজীবীদের একটা সভা বসতে পারে, তাদের কাছ থেকে তারা মত নিতে পারে যে আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলের ব্যাপারে আমরা কি করব। পঞ্চমত হতে পারে যে আপনার ধরেন যারা পদস্থ নেতা আওয়ামী লীগের, যারা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের কমিটিতে ছিল, এই লোকগুলোকে রাজনীতিতে নিষিদ্ধ করে দেওয়া। তারা ছাড়া বাইরে যত লোক আছে যারা সিম্পলি ভোটার, মিছিল মিটিং করে, সিম্পল আওয়ামী লীগার, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তারা আওয়ামী লীগ করতে পারবে। এটা একটা অপশন হইতে পারে। ষষ্ঠ হইতে পারে যারা 3টা নির্বাচনে অংশগ্রহণ করেছে, যারা ভোট ছাড়া নির্বাচিত হয়েছে কোনো না কোনো ফর্মে, ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে, জেলা পরিষদে, পৌরসভাতে, সিটি কর্পোরেশনে নির্বাচিত হয়েছে অবৈধভাবে, এই লোকগুলোকে শুধু রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়া, বাকিরা সবাই থাকবে। আর একটা অপশন হইতে পারে, যেহেতু আওয়ামী লীগ আমাদেরকে 3টা নির্বাচন থেকে জাতিকে বঞ্চিত করেছে, তাদেরকেও 3টা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে। তাদের রাজনীতি নিষিদ্ধ না করা, কিন্তু শুধুমাত্র 3টা নির্বাচন তারা করতে পারবে না, জাতীয় নির্বাচন। এই রকম 6-7টা মতামত আসতে পারে ওই গণতদন্ত কমিশনের কাছে। এই 6-7টা মতামত তখন আপনি জনগণের কাছে রেফারেন্ডামে দিয়ে দেন যে আমাদের কাছে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের ব্যাপারে এই 6-7টা মতামত আসছে, জনগণ কোন মতটা চায় যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব হিসাবে এটা নেক। কারণ যত গুরুত্বপূর্ণ এবং ন্যায্য হোক না কেন, একটা রাজনৈতিক মাফিয়া সংগঠনকে নিষিদ্ধ করবার ব্যাপারে একটা বড় পরিধির ঐক্যমত দরকার। এটা শুধু আমার চাওয়া পাওয়ার উপর ভিত্তি করলে হবে না। অবশ্যই আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি, আবার শেখ মুজিবের যেখানে প্রশংসা করা লাগে সেটা করি, কিন্তু রাজনীতি নিষিদ্ধ করবার প্রশ্ন একটা বড় সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তটা জনমতের উপর ভিত্তি করে নেওয়া উচিত। চাপিয়ে দিলে, নির্বাহী আদেশ দিয়ে এটা করলে এটা ন্যায্য হবে না, এটা এনফোর্স করা যাবে না। তো আমরা বোধ করছি, আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলেছি যে গণতদন্ত কমিশনের মাধ্যমে, গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে, অংশীজনদের মতামত নিয়ে আওয়ামী লীগের প্রশ্ন সমাধান করতে হবে।